আমরা শুরু করছি। এবার আসো, আমাদের এবারের টপিক হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। কি বলতো? মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল মানে কি? রজত চক্র। এইটা ফিমেলদের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সাইকেল, ঠিক আছে? অ্যান্ড এইটা সম্পর্কিত আমাদের অধিকাংশেরই একটা কমন ভুল ধারণা আছে, প্লাস হচ্ছে আমরা এটা সম্পর্কে জানি না, আর অনেক কিছু আছে। তো এই জন্যে, এবং আমাদের এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের দেখবা এখান থেকে একটা না দুটো এমসিকিউ সবসময় আসে, ঠিক আছে? এই জন্যে আমাদের এটা খুব ভালো করে পড়তে হবে। এখন দেখো, রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলটা আলটিমেটলি কি, আমি তোমাদেরকে প্রথমে একটু বলি, তারপর আমরা এখানে একে একে একটু দেখবো, ঠিক আছে? তার আগে একটু শুনে রাখো। দেখো ঘটনাটা কি ঘটে আসলে। দেখো প্রাইমারিলি যেটা হয়, আলটিমেটলি কি হয়, ওভারিতে ডিম্বাণু তৈরি হয়, সেই ডিম্বাণুটা সেখান থেকে ডিম্বপাত হয়, ডিম্বপাত হওয়ার পরে ডিম্বাণুটা ডিম্ব নালী হয়ে ওয়েট করে। কার জন্য ওয়েট করে? সবাই রেসপন্স করো, কার জন্য ওয়েট করে? স্পার্মের জন্য ওয়েট করে। নর্মালি আমরা বলি 24 থেকে 48 ঘন্টা, 72 ঘন্টা, এক এক জায়গায় এক একটা আছে, বাট পারফেক্ট যদি বলতে চাও তাহলে 24 ঘন্টা ওয়েট করে। ওকে, এখন এই 24 ঘন্টা ওয়েট করার পরে যদি দেখে স্পার্ম আসলো না, এইদিকে কিন্তু একই সাথে দুইটা ঘটনা চলতে থাকে। এদিকে অভাম এসে ওয়েট করে, আচ্ছা, আর তারপরে এদিকে আমার জরায়ু সাজতে থাকে। কেন বলতো সাজতে থাকে? বাচ্চাটা কোথায় থাকবে? পরিপক্ক হবে কোথায়? জরায়ুতে। তাহলে জরায়ুতে রেডি হতে হবে, সাজুগুজু করতে হবে, একটা বাচ্চাকে পুষ্টি দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, সাজুগুজু করতে হবে না? দেখো, এইদিকে অভামেশে রেডি থাকে, এইদিকে জরায়ু সাজুগুজু করতে থাকে, কিন্তু যখনই ভাই স্পার্ম যায় না, তাহলে কি হয়ে গেল? 24 ঘন্টা গেল, 48 ঘন্টা গেল, স্পার্ম আসলো না। এবার কি ঘটনা ঘটবে? এইবার হচ্ছে ওয়েট করতে 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 একেবারে 28তম দিনে গিয়ে কি ঘটনা ঘটবে? 28তম দিনে গিয়ে, অর্থাৎ মাসের শেষে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে বেচারা অভাম এবং জরায়ু যে সাজুগুজু করছে এত কষ্ট করে, সবগুলো একেবারে বের হয়ে চলে যাবে। এই ঘটনাটাই কি বলতো? মেনস্ট্রুয়াল সাইকেল। এই জন্য এটাকে বলে জরায়ুর কান্না। কেন বলতো কান্না বলে? ও তো হচ্ছে নিষেক হতে পারলো না, আলটিমেটলি যে বাচ্চা যে জন্ম মানে বাচ্চা হওয়ার যে প্রসেসটা, এটা তো আর আগাতে পারলো না। এই জন্য বেচারি কান্না করে চলে গেলো। এই জন্য এটাকে কি বলে বলতো? জরায়ুর কান্না। খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কয়েকটা ইনফো মনে রাখবা। দেখো, ফার্স্ট অফ অল এক নাম্বার জিনিস সেটা হচ্ছে আমাদের যে রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল, আমি এটাকে এমসি বলে ডাকি। শোনো, রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল যেটা আছে, এটা নর্মালি 28 দিন হয়। কতদিন বলতো? এইটা হচ্ছে সবার ক্ষেত্রে ভ্যারি করে, কারো ক্ষেত্রে 28 দিন, কারো ক্ষেত্রে 32 দিন। কবে থেকে শুরু করা হয়? যেদিন প্রথম মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় সেদিন থেকে দিন গণনা শুরু করা হয়, ঠিক আছে? তাহলে নর্মালি কতদিন হয় বলতো? 28 দিন, তাছাড়া একটা রেঞ্জ থাকতে পারে। এবং এই 28 দিন রজত চক্র শুরু হলে দেখবো আমরা সেদিন থেকে ঠিক আমরা যা দেখবো 14 নাম্বার দিনে, নর্মালি কত নাম্বার দিনে বলতো? 14 নাম্বার দিনে গিয়ে ডিম্বপাত হবে। কি পাত হবে? ডিম্বপাত হবে। তারপর ডিমটা কয়দিন ওয়েট করবে বলতো? আমরা ধরে নিলাম 40 টু 72 আওয়ার্স। কার জন্য ওয়েট করে বলতো? স্পার্মের জন্য। কোথায় ওয়েট করবে বলতো? ভিতরে ওয়েট করে সুন্দর করে। তারপর যদি ভাই স্পার্ম না আসে, তাহলে আলটিমেটলি আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, অর্থাৎ 27 আর 28 দিতে গিয়ে এই যে তোমার আমার যে হচ্ছে ডিম্বাণু প্লাস হচ্ছে এই যে জরায়ু এত সুন্দর করে সাজুগুজু করে বসেছিল, সবকিছু বের হয়ে চলে যায়। ক্লিয়ার? বুঝতে পারছো এই বিষয়টা? এখন আমাদের পড়তে হবে আসলে ধাপগুলা কি। একটা জিনিস মনে রাখবা, ধাপ হচ্ছে তিনটা। কয়টা ধাপ বলো তো? তিনটা। কয়টা ধাপ বলো তো? তিনটা। একটা আছে রজস্রাবীয় পর্যায়, 2 নাম্বার বর্ধনশীল পর্যায়, 3 নাম্বার হচ্ছে ক্ষরণশীল পর্যায়। তোমাদের বইয়ে, তোমাদের যাদের যাদের পুরাতন বই, সম্ভবত 5টা ধাপ দেওয়া আছে, না কয়টা ধাপ দেওয়া আছে? তোমরা আমার কথাটা শুনো, এটা বইয়ে দাগাতে গেলে ভুল করবে। আমার কথা শুনো, আগে বুঝো, তারপর দেখবা যে বইয়ে আর ঝামেলা হবে না। দেখো খেয়াল করো, প্রথম পর্যায়ে কি বলছি? রজস্রাবীয় পর্যায়। রজস্রাবীয় পর্যায় মানে কি জানো? এই যে যখন আসলে মেন্সটা হয়, এইটা হচ্ছে রজস্রাবীয় পর্যায়। অর্থাৎ প্রথম তোমার হচ্ছে 1 থেকে 3 দিন, নর্মালি এটা ফিমেলরা ভালো বলতে পারে, 1 থেকে 3 দিন আমরা বলি রজস্রাবীয় পর্যায়। অর্থাৎ এই যে এগুলা হইলো না, কিছু নিষেক টিষেক কিছু হইলো না, পুরোটাও বের হয়ে চলে আসে, পুরোটা বের হয়ে চলে যায়, এটাকে আমরা বলি রজস্রাবীয় পর্যায়, ঠিক আছে? এই পর্যায়টার পরে একটা পর্যায় শুরু হয়, সেটা হচ্ছে কি বলতো? তোমার বর্ধনশীল পর্যায়। মানে কি ভাই? মানে হচ্ছে 1 মাস হইলো, 1 মাস পরে সব আউট হয়ে বের হয়ে চলে গেল, এবার কি বসে থাকবে? নাকি এই পরের মাসে আবার সাইকেল শুরু হবে? আবার ঠিক পরের দিনে কি শুরু হবে? বর্ধনশীল পর্যায়। আগে ধরো যে ইউটেরাসের অবস্থান কেমন ছিল চিন্তা করো, ইউটেরাসের অবস্থান প্লেন ছিল, এরকম ছিল। এবার পরবর্তী মাসের ঠিক শুরুতে আস্তে 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 ইউটেরাসটা গ্রো করতে শুরু করবে। কিসের প্রভাবে জানো? আমি বলছি, ফিমেলদের দুটো গুরুত্বপূর্ণ হরমোন আছে, একটা আছে ইস্ট্রোজেন আর একটার নাম কি? প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের প্রভাবে কি হবে বলতো? এই জরায়ুর প্রাচীরটা সুন্দর করে আস্তে 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 বড় হতে থাকবে, এবং এর ভেতরে রক্তনালীগুলো ডাকবে। কেন বলতো রক্তনালী আসবে? বাচ্চাটা যে এখানে আসে আমার ইমপ্ল্যান্ট হবে, ওর জন্য কি পুষ্টির দরকার আছে না? ওর বডিতে রক্ত সরবরাহের দরকার আছে না? এবং আমরা একটু পরে দেখবো, আরো ডিটেলস দেখবো, আমরা আরো ডিটেলস পড়বো, এগুলোর জন্য বড় হতে থাকবে, ঠিক আছে? ঘটনাটা কি এইখানেই ঘটে শুধুমাত্র, নাকি ওইদিকে আবার ডিম্বাণু ম্যাচিউর হতে থাকে? ম্যাচিউর হতে থাকে। একটা কথা বলি তোমাদেরকে, আচ্ছা বলো তো, স্পার্ম কবে তৈরি হয় ছেলেদের ক্ষেত্রে? কখন থেকে? এই ছেলের উত্তর দাও, কখন থেকে স্পার্ম তৈরি হয়? কি নিজেদের জিনিস নিজেরাই জানো না? কবে থেকে তৈরি হয়? বয়সন্ধিকাল থেকে, তাই না? ওকে, আচ্ছা মেয়েরা বলো তো দেখি, অভাম কবে থেকে শুরু হয় তৈরি হওয়া?
এইতে যারা হচ্ছে মেডিকেলে থাকো তারা জানোই, অভাম তৈরি হয় মায়ের পেটে থাকা অবস্থায়, মেয়েরা থাকা অবস্থায়। বুঝতে পারছো? ঘটনাটা অদ্ভুত শোনালে এরকমই, যে মেয়েরা যখন মায়ের পেটে থাকে তখনই তাদের হচ্ছে অভাম মানে তৈরি হওয়া শুরু হয়। এই প্রসেসটা তখনই শুরু হয়। তারপর হয়ে আমি যদি তোমাদেরকে সোজা কথায় বলে দিই, অনেকগুলো অভাম তৈরি হবে, তখন প্রাইমারিলি তৈরি হয়, সেগুলো স্টোর হাউসে জমা থাকে। কি থেকে বলো তো? জমা থাকে। এরপরে মেয়েরা যখন মেনার্কিতে আসে, মেনার্কি যখন হয়, যখন তাদের বয়ঃসন্ধিকাল চলে আসে, মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, তখন কি হয় জানো? ওই স্টোর হাউস থেকে একটা করে অপরিপক্ক তোমার হচ্ছে কি বলে ডিম্বাণু চলে আসে, চলে এসে সেটা কি হয় বলতো? পরিপক্ক হয়, পরিপক্ক হয়ে ডিম্বপাতের মধ্যে বাইরে চলে আসে, রেডি থাকে। তারপরে তোমার হচ্ছে আবার হচ্ছে কি হয় বলতো? যদি নিষেক হইলে হইলো, আর না হলে বের হয়ে চলে গেল। প্রতি মাসে সেম সাইকেলে একটা করে আসবে, রেডি হবে, চলে যাবে, একটা করে আসবে, রেডি হবে, চলে যাবে। ক্লিয়ার? মনে থাকবে, এটা কমন বিষয়। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, তোমরা জানলে অবাক হবা, সেটা হচ্ছে যে মায়ের পেটে থাকা অবস্থায় ফিমেলদের ক্ষেত্রে যেই পরিমাণ তোমার অভাব তৈরি হয়, তার কিন্তু 1/3 নষ্ট হয়ে যায় আলটিমেটলি। মানে আলটিমেটলি যতদিনে মেয়েরা মেনার্কিতে চলে আসে, তাই তাদের বয়সন্ধিকাল আসে, তার আগে অধিকাংশগুলো নষ্ট হয়ে যায়। বাকিগুলো পরবর্তীতে একটা একটা করে আসে, একটা একটা করে আসে, এবং এগুলোই কিন্তু পরবর্তীতে 30 বছরের পর এগুলো আস্তে আস্তে ডিজেনারেট হওয়া শুরু হয়। ডিজেনারেট তো বুঝো, একটু ঝামেলা হওয়া শুরু হয়। এই জন্য আমরা বলি যে মেয়েদের একটা বিয়ের একটা একটা রিপ্রোডাক্টিভ, মেয়েরা যে এজে সবচেয়ে বেশি রিপ্রোডাক্টিভ থাকে, একটা এজ লিমিট আছে। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, সম্ভবত হয়তো 17 থেকে 24 26 এরকম একটা এজ আছে। এই এজটাতে সবচেয়ে বেশি ফার্টাইল থেকে তারা। ওকে, তো এই ঘটনাটা শোনো, তাহলে এখান থেকে চলে আসি আমি। তার মানে ওই যে এখন একই সাথে জরায়ুতে, আমার জরায়ুতে রেডি হতে থাকবে, সাজুগুজু করতে থাকবে, কার জন্য? কার জন্য? এই স্পার্মের জন্য কেন? বাচ্চার জন্য। কার জন্য? বাচ্চার জন্য। আর পক্ষান্তরে ওইদিকে আমার একই সাথে, শোনো এক কথা বলিও না, পক্ষান্তরে ওইদিকে একই সাথে হচ্ছে আমার ডিম্বাণু যেটা আছে, ওটা কি পরিপক্ক হয়ে আছে? না, অপরিপক্ক আছে না? ও একই সাথে ওই দিক থেকে আসবে, আস্তে 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 ম্যাচিউর হতে থাকবে। বুঝতে পারছো? এরকম চলতে 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 হঠাৎ করে 12 নম্বর দিনে একটা ঘটনা ঘটবে। কয় নম্বর দিনে? 12 নম্বর দিনে। কি ঘটনা ঘটবে? এতক্ষণ এই যে জরায়ুর এই প্রাচীরটাকে এত সুন্দর করে গড়ে তুলতেছে কোন দুটো হরমোন? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। হঠাৎ করে 12 নম্বর দিনে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের লেভেল কমে যাবে। কি হয়ে যাবে? কমে যাবে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের লেভেল যখনই কমে যাবে, তখনই একটা সুন্দর একটা হরমোন আছে, ডাকাত একটা হরমোন আছে। হরমোনের নামের সাথে ডাকাত, লুটিনাইজিং হরমোন। কি হরমোন? এর কাজ লুট করা। কি করা? লুট করা। কি করবে জানো? যখনই কমে যাবে তখনই এই কাজটা করবে কি, হঠাৎ করে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল 12 নম্বর থেকে 13 নম্বর দিনে কমে যাবে, এবং হঠাৎ করে লুটিনাইজিং হরমোন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? এই লুটিনাইজিং হরমোন বেড়ে যাওয়াকে বলে লুটিনাইজিং সার্জ বলে। কি বলে? সার্জ। এতটুকু হইলে যখনই কি হয়, এ যেহেতু বেড়ে গেছে, এর কাজ লুট করা। কি করা? লুট করা, চুরি করা। এইবারটা কি করবে জানো? এবার যাবে গিয়ে ডিম্বাণুতে, ডিম্বাণুর ভিতরে কে কে পরিপূর্ণ হয়ে বসে আছে, রেডি হয়ে বসে আছে? অভাম। অভাম ডিম্বাণুর ভিতরে 14 নম্বর দিন পর্যন্ত রেডি হয়ে থাকে, রেডি হয়ে যায়। এবার ওই কি করবে? লুটিনাইজিং হরমোন ডিম্বাণুতে যাবে, গিয়ে এখানে ডিম্বাণুর প্রাচীর ভেদ করে ডিম্বাণুর বাইরে নিয়ে আসবে, নিয়ে আসে অ্যাম্পুলাতে নিয়ে আসবে। বুঝতে পারছো এবার ঘটনাটা? এইটা নিয়ে আসবে। তারপরে অ্যাজ ইউজুয়াল যা হবে, তোমার ডিম্বাণু এসে এবার কোথায় ওয়েট করবে? অ্যাম্পুলাতে ওয়েট করবে। কার জন্য ওয়েট করবে? স্পার্মের জন্য ওয়েট করবে। 24 থেকে 72 ঘন্টা ওয়েট করলো। যদি হইলো হইলো, যদি না হইলো তারপর কি হবে? একবারে মান শেষে মন খারাপ করে একেবারে যত সাজুগুজু করছে সব নিয়ে বের হয়ে চলে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আমার যে কথা বলছি, এখানে আমাদের 3টা ধাপ ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা ধাপ আমাদের এরকম ছিল। ক্লিয়ার? আমরা একটু পরে একটা পড়াশোনা করব, তবে আমার কাছে মনে হচ্ছে এখন রিলেটেড আমি বলে দিই। অনেকেই দেখো হচ্ছে জন্ম নিয়ন্ত্রক পিল খাওয়া হয়, তাই না? 2 টাইপের পিল আছে, কিছু আছে ইমার্জেন্সি পিল, কিছু আছে জেনারেল পিল। ইমার্জেন্সি পিলের হিসেবে আমরা বাদ দিলাম। জেনারেল পিল যেটা মাস ব্যাপী খায়, এই ওষুধটা আসলে কি তোমরা কি জানো? আচ্ছা, ঘটনাটা একটু বলো তো দেখি। এখানে যদি 12 নম্বর দিনে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন না কমতো, আর যদি লুটিনাইজিং হরমোন না হইতো, তাহলে কি ডিম্বপাত হইতো? বিষয়টা হচ্ছে এরকম, 12 নম্বর দিনে লুটিনাইজিং হরমোন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন কমবে, তারপর তোমার লুটিনাইজিং হরমোন বাড়বে, তারপর ডিম্বপাত হবে। আচ্ছা, আমি যদি ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন না কমতে দিই, তখন কি ঘটনা করবে? ডিম্বপাত হবে? হবে কি না? তাহলে এই যে পিলটা যে খায় না 1 মাস ব্যাপী, এটা আর কিছুই না, এটা হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন। এগুলো কি বলতো? তাহলে এই যে 1 মাস ব্যাপী ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন খাইতেছে, আমাদের বডি কি করে? এই পিলটার মাধ্যমে বডিতে একটা সার্টেন লেভেলের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন মেইনটেইন করে। ওকে আর 12 নম্বর দিনে কেন 13 নম্বর দিনে কেন কমতেই দেয় না, মেইনটেইন করে। আর ও না কমলে কে আসবে না? লুটিনাইজিং হরমোন আসবে না। আর লুটিনাইজিং না আসলে আলটিমেটলি কে আসবে না? আর ডিম্বাণু আসবে না। ডিম্বাণু না আসলে কি বাচ্চা হওয়ার চান্স আছে কোনো? ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলের টোটালি আমি যে 3টা ধাপ, আমি যে কথাগুলো বললাম, আমাদের 3টা ধাপই এইটা আছে। ঠিক আছে? এখন এখানে যদি তোমার 14 নম্বর দিনে এসে শুক্রাণুর সাথে মিলিত হয় 14 নম্বর দিনে বা 15 নম্বর দিনে, তাহলে আর একটা ঘটনা ঘটবে। আর যদি না হয় তাহলে তো যে বললাম তো বের হয়ে চলে আসবে।
আর আমি একটু আগে বলছিলাম যে এগুলা নিয়ে সঠিক ধারণা না থাকার কারণে দেশের জনগণ আজকে হচ্ছে 20 কোটি 25 কোটি হয়ে গেছে, বুঝতে পারছো তো ভাই? রাইট টাইম আর মানে রং টাইম তোমাকে জানতে শিখতে হবে। রাইট টাইম কোনগুলা, এই দেখো খেয়াল করো কোন টাইমগুলোতে কনসিয়াস থাকতে হবে। এই যে দেখো 13, 14, 15, 16, 17 এগুলো আছে, এই টাইমগুলোতে কনসিয়াস থাকতে হবে, বুঝতে পারছো? আর যদি যদি হচ্ছে ভালো প্ল্যানিং থাকে, ফ্যামিলি প্ল্যানিং থাকে, তাহলে তো ভালো কথা, নাহলে এই টাইমগুলোতে কনসিয়াস থাকতে হবে, নাহলে ঝামেলা আছে, বুঝতে পারছো? এই জন্য এই শোনো, এইটা হচ্ছে সবার জন্য এই জন্য জানা জরুরি, ঠিক আছে? এবার বুঝতে পারছো? ক্লিয়ার? এবার এই ক্লিয়ার সবার? ওকে, এবার আসো রজত চক্রের তাৎপর্য কি, আশা করি বুঝতে পারছো তাৎপর্য। আচ্ছা, একটু কোশ্চেন আমরা পরে নিচ্ছি। আচ্ছা, রজত চক্রের তাৎপর্যগুলো একটু আমরা বলি তাহলে। তাৎপর্য বুঝতে পারছো সবাই আশা করি? কি তাৎপর্য বলো তো দেখি? এক নাম্বার কি, রজত চক্র কি নর্মাল জিনিস না অ্যাবনর্মাল জিনিস? এটা নর্মাল। এটা কি বলতো? নর্মাল। এইটা একটা ফিমেল যে রিপ্রোডাক্টিভ এজে আছে, একটা ফিমেল যে মা হওয়ার যোগ্য, এটা কে প্রমাণ করে? এই রজত চক্রটাই প্রমাণ করে, ঠিক আছে? আর এর শেড আউট হয়ে যাওয়া প্রতি মাস শেষে যে বের হয়ে যায়, এটাকে আমরা বলি যে ব্লিডিং এর মাধ্যমে বের হয়ে যায়। বলো তো কেন ব্লিডিং হয়? ব্লিডিং হয় না? কেন ব্লিডিং হয়? এই আমরা বললাম না এখানে ভিতরে রক্তনালী থাকে না এগুলা, ওই যে বাচ্চার জন্য, এই জন্য ব্লিডিং হওয়ার কারণে, এই জন্যই ব্লিডিং হয় মেইনলি ওখানে, ঠিক আছে? তাহলে এক নাম্বার যেটা সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ, মানে আমাদের যে এইজ একটা ফিমেল আছে এটা বোঝার জন্য এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এছাড়া মেইনলি হচ্ছে ফিমেলদের আদার্স বিভিন্ন রোগ আছে, মানে যেটা হতে পারে এই যদি মেনস্ট্রুয়েশনটা যদি রেগুলার না হয় তাহলে কিন্তু অন্যান্য রোগ হতে পারে, ঠিক আছে? তো ওইটার মাধ্যমে নট অনলি যে এগুলো চলে যাচ্ছে, আদার্স কিছু রোগ বালাই থেকেও তারা মুক্তি পায় এই সকল কারণে। এছাড়া আমাদের সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখো রজত চক্রে তোমাদের তোমার বইয়ে যে পেজগুলো দেওয়া আছে, এই ইনফোগুলো একটু পড়ে নিবা। আমি যা যা পড়লাম এগুলোই দেওয়া আছে, জাস্ট খালি ইম্পর্টেন্ট কথাগুলো একটু এখান থেকে পড়ে নিতে হবে, ঠিক আছে? এরপরে তাৎপর্য দেওয়া আছে, তাৎপর্যটা একটু সুন্দর করে আমাদের পড়তে হবে। ক্লিয়ার সবার রজত চক্র? বুঝতে পারছো সবাই? ওকে, ঠিক আছে। সরি, এইবার চলে আসো পরের ধাপ। এতক্ষণ তো মেয়েদের নিয়ে আলোচনা করলাম, এবার আসো গ্যামেট তৈরি। আচ্ছা, এত কিছু হইলো, আলটিমেটলি যদি শুক্রাণু আর ডিম্বাণু তৈরি না হয় কোনো কাজ আছে? লাভ আছে কোনো কিছু? না। তাহলে এবার আমাদের পড়াশোনা হচ্ছে কিভাবে শুক্রাণু তৈরি হয় আর কিভাবে ডিম্বাণু তৈরি হয়, অর্থাৎ স্পার্ম আর হচ্ছে কি বলতো অভাম তৈরি কিভাবে, সেটা নিয়ে আমরা একটু পড়বো, ঠিক আছে? এখন দেখো স্পার্ম আর অভাম তৈরির প্রসেসগুলো নিয়ে আমাদের বইয়ে সুন্দর করে বলা আছে। তার আগে দেখো স্পার্ম তৈরিকে কি বলে বলতো? স্পারমাটোজেনেসিস। কি বলে? আর অভাম তৈরিকে কি বলে? ডিম্বাণুজেনেসিস। কি জেনেসিস? ওজেনেসিস। কি জেনেসিস? ওজেনেসিস। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রত্যেকটা শুধু ধাপগুলা পড়বো, আমাদের জন্য খুব বেশি একটা যে লাগবে ভেতর থেকে বিষয়টা এরকম না, ধাপগুলা পড়বো। তার আগে একটু আমি বলে দিই, শোনো, তোমাদের কি মনে আছে আমি তোমাদের জন্য একটা টেস্টিসের ছবি এঁকে ভিতরে দেখাইছিলাম, কিছু সেমিনিফেরাস নালিকা দেখাইছিলাম, মনে পড়ে? দেখো সেমিনিফেরাস নালিকা যদি এটা হয় আর এটাকে যদি মাঝখান দিয়ে কাটি, তাহলে আমরা এরকম ওটাকে যদি কাটি দেখি, দেখবো যে সারি 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 অনেকগুলো সেল থাকে। কি থাকে বলতো? সেল থাকে, অনেক টাইপের থেকে প্রাইমোরিয়াল জার্ম সেল। এই সেলগুলো আলটিমেটলি বিভাজিত হতে 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 একটা সময় গিয়ে আলটিমেট আমার কি তৈরি হবে বলতো? স্পার্ম তৈরি। কি তৈরি হবে? স্পার্ম। এই সেলগুলোর মাঝখানেই দেখবো আমরা বিশেষ এক টাইপের সেল থাকে। কি থাকে বলতো? বিশেষ এক টাইপের সেল থাকে, বড় একটা সেল থাকে, যার মুখে, যার দিকে, আচ্ছা বলতো, যেখানে খাবার দেয়, হ্যাঁ, সেখানে সবাই থাকে না না থাকে? এই সবাই থাকে না না থাকে ওই দিকে, দেখো তো। আচ্ছা দেখো তো, দেখো তো এই সেলটার দিকে সব স্পার্ম মুখ করে কেন আছে বলো তো? কোনো খাবার দেওয়া হচ্ছে। এই একটা বিশেষ টাইপের সেল অনেকগুলো থাকে, এটাকে বলে সার্টোলি কোষ। কি কোষ? সার্টোলি কোষ। সার্টোলি কোষ কি করে বলো তো? স্পার্মকে কি দেয়? পুষ্টি দেয়। কি দেয়? পুষ্টি দেয়। আচ্ছা, কে বলতে পারবে স্পার্মের খাবার কি? প্রোটিন নাকি হচ্ছে গ্লুকোজ? হ্যাঁ, প্রোটিন। গুড, প্রোটিন। এই প্রোটিন না, ফ্রুক্টোজ। তাহলে ছেলেরা কি বেশি করে খাওয়া? আঙ্গুর বেশি করে খেতে হবে, বুঝতে পারছো? এর সময় শক্তি দেওয়া হচ্ছে ফ্রুক্টোজ, তাহলে এটা বুঝতে পারছো? তাহলে সার্টোলি কোষ কি কাজ করে বলো তো? এই সার্টোলি কোষ কি কাজ করে? পুষ্টি দেয়। গুড। তারপর এখান থেকে তারপরে এবার বইয়ে দেখো তোমাদের, আমাদের বইয়ে যে আছে 4টা পর্যায় দেওয়া আছে, সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরিবর্তন পর্যায়, পূর্ণতা প্রাপ্তি পর্যায়, স্পার্মিওজেনেসিস। এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে? এগুলো একটু রিডিং দিবা, খুব বেশি একটা আমাদের এখান থেকে লাগবে না। আচ্ছা, এইবার চলে আসো, একটা জিনিস আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট, সেটা আমাদের লাগবে একটু, সবাই খেয়াল করো, যে এই যে একটা ছক আছে না আমাদের, স্পার্মাটোজেনেসিস এবং স্পার্মিওজেনেসিস, পাইছো? ছকটা পাইছো? এই ছকটা থেকে উপরে দেখো, এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে অ্যারাউন্ড 60 থেকে 70 দিন সময় লাগে। কতদিন সময় লাগে? 60 থেকে 70 দিন সময় লাগে। এটা একটু দেখবা, এখান থেকে লাগবে, ঠিক আছে? এখন আসো, এই কথা বলিও না, এখন আসো, এটা তো গেল আমাদের হচ্ছে প্রসেস। এবার আমরা দেখবো আমাদের একটা স্পার্মের স্ট্রাকচার কেমন, ঠিক আছে? একটা স্পার্মের স্ট্রাকচার কেমন বলো তো? কিছুটা কিসের মতো বলো তো? ব্যাঙ্গাচির মতো না? এই ব্যাঙ্গাচি দেখছো না তোমরা সবাই? হ্যাঁ, কিছুটা আছে ব্যাঙ্গাচির মতো একটা স্ট্রাকচার। এখানে আমাদের হচ্ছে গ্রীবা থাকে, ধরো গ্রীবা থাকে, এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, আর এখানে কি থাকে বলো? আলটিমেটলি কি বলো তো? লেজ এটা থাকবে, থাকে, ঠিক আছে? এটা ঠিক আছে কিনা বলো তো? সুন্দর একটা নিউক্লিয়াস থাকলো এখানে আমার, আর মাঝখানে এখানে একটা জিনিস থাকে, সেটার নাম কি? আচ্ছা শোনো, দেখো এটাকে আমরা 3 ভাগে ভাগ করবো। কয় ভাগে ভাগ করবো? 3 ভাগে। একটা হচ্ছে মস্তক। এটা কি? মস্তক। এটা হচ্ছে মধ্যখণ্ড, আর এটা কি বলতো?
লেজ, লেজ কেন দরকার? লেজ কেন দরকার? সাঁতার কাটার জন্য। যাবে কোথা থেকে কোথায়? ভাই ভেজাইনা থেকে যাবে সেই অ্যাম্পুলা। তো কম কথা, বিশাল পথ অতিক্রম করতে হবে, তাই না? এবার দেখো, খেয়াল করো, আমরা একটু পরে যখন ডিম্বাণুর স্ট্রাকচার দেখব তখন দেখব একটা ডিম্বাণুর স্ট্রাকচারে এরকম চারপাশে বাইরে অনেকগুলো করোনা রেডিয়াটা থাকে, তারপরে আবার হচ্ছে জোনা পেলুসিডা থাকে, তারপরে আরেকটা লেয়ার থাকে, তারপরে অবশেষে ভিতরে কাঙ্ক্ষিত বস্তু থাকে। এত কিছুরে ভেদ করে তারপর আবার কোথায় আসতে হবে? ভিতরে আসতে হবে। কে ভেদ করবে? পাওয়ারটা কোথা থেকে আসবে? দেখো, শুক্রাণুর মাথায় এখানে একটা জিনিস থাকে, এটার নাম হচ্ছে অ্যাক্রোজোম। কি নাম? অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমের ভিতরে হায়ালিউরোনিডেজ নামে একটা এনজাইম থাকে, এটা হাইড্রোলাইটিক এনজাইম, বিগলনকারী এনজাইম। কি কাজ করে? এই এসে এগুলোকে গলায় দেয়, গলায় দিয়ে 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 আলটিমেটলি তার নিউক্লিয়াসটাকে ভিতরে ঢুকায় দেয়। ক্লিয়ার? তারপরে এখানে নিউক্লিয়াস আছে, এখানে দুইটা করে সেন্ট্রিওল থাকে। কয়টা সেন্ট্রিওল থাকে বলো তো? দুইটা সেন্ট্রিওল থাকে। তারপর মধ্যখণ্ড, মধ্যখণ্ডতে কি আছে এখানে বলো? এটা কি? মাইটোকন্ড্রিয়া। এটা কি বলো তো? মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি দেয়। শক্তি নিয়ে কি কাজ করবে? সাঁতার কাটবে। তাহলে লেজটা কি জন্য? সাঁতার কাটার জন্য। আর এই লেজের সাঁতার কাটার শক্তিটা কে দিবে? ক্লিয়ার? স্ট্রাকচার ক্লিয়ার? ওকে, এতটুকুই বইয়ের মধ্যে আছে। বইয়ে আসো, বই থেকে সুন্দর করে স্ট্রাকচারটা করে উপরে নিবে এখান থেকে। দেখো দেখো, মাথা, গ্রীবা, মধ্যখণ্ড, লেজ ইত্যাদি ফ্লাজেলাম, আমাদের এগুলো লাগবে। তো এই জিনিসগুলো আমাদের ভালো করে পড়তে হবে এখান থেকে। ক্লিয়ার? পাইছো সবাই? এই পেয়েছো সবাই? ওকে, এইবার চলে আসো ডিম্বাণু জনন বা উজেনেসিস। আমরা ঠিক যেমন ভাবে শুক্রাণু জনন পড়লাম, ঠিক তেমনই ডিম্বাণু জনন পড়বো। আমরা কি পড়লাম একটু আগে? দেখো তো, যে একটা টেস্টিসের ভিতরে কি থাকে? আমাদের সেমিনিফারাস টিউবিউল থাকে, তার ভিতরে বিভিন্ন প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থাকে। সেই সেলগুলো থেকে আলটিমেটলি মাইটোসিস, পরে মিওসিসের মাধ্যমে কি তৈরি হয়? স্পার্ম তৈরি হয়। এই তোমরা কি জানো? মিওসিস এখানেই তো হয়, তাই না? ওকে, এখানেই তারপরে আমাদের স্পার্ম তৈরি হয়। ঠিক তেমনি আমরা সেম প্যাটার্নে আমরা হচ্ছে এখান থেকে কি বলবো বলতো? উজেনেসিস বা ডিম্বাণু জননটা দেখবো। এবং ধাপগুলো সেম। প্রথমে সংখ্যা বৃদ্ধি পর্যায়। সংখ্যা বৃদ্ধি পর্যায় মানে আর কিছুই না ভাই, প্রাইমোরিয়াল যে জার্ম সেলগুলো থাকবে সেগুলোতে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে কি করবে বলতো? এরা অনেকগুলা কোষে কনভার্ট হয়ে যাবে। তারপর পরিবর্তন পর্যায়, তারপর পূর্ণতা প্রাপ্তি। পূর্ণতা প্রাপ্তি পর্যায়টা একটু ভালো করে পড়বা, এটা তোমাদের জন্য একটু লাগবে। এখানে মিওসিস সেল ডিভিশন হয়। পূর্ণতা প্রাপ্তিতে কোন সেল ডিভিশন হয়? মিওসিস সেল ডিভিশন হয়। একটা সেল থেকে মিওসিসের মাধ্যমে কয়টা সেল তৈরি হয় আলটিমেটলি? চারটা না দুটা? চারটা তৈরি হয়। তার মধ্যে দেখবা, এখানে দেখবা তিনটাই নষ্ট হয়ে যায়, তিনটা আর শুধুমাত্র একটা থাকে। ঠিক আছে না? সেই একটাই আলটিমেটলি পরবর্তীতে আমাদের কিসে কনভার্ট হবে বলো তো? অবামে কনভার্ট হবে। ঠিক আছে, এইটা পড়বা। এবং লাস্টে দেখবা রূপান্তর নামে একটা ধাপ আছে, এবং তার নিচে দেখো একটা কথা লেখা আছে বোল্ড করে, আলটিমেটলি যত পোলার বডি তৈরি হবে সবগুলো কি হয়ে যায় বলো তো? নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? এই পোলার বডিগুলো নষ্ট হয়ে যায়। এবার ডিম্বাণুর স্ট্রাকচারটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, বাট তারপর জেনে রাখা ভালো। ছবিটা দেখো, ছবিটা দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সবার বাইরে কি থাকে বলতো? গোটা 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 কিছু কি থাকে? করোনা রেডিয়াটা। কি থাকে বলতো? করোনা রেডিয়াটা। তারপরে কি থাকে? জোনা পেলুসিডা। আর তার ভিতরে থেকে আমাদের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এবং একটা মাত্র পোলার বডি থেকে কোনা কিনারায়। এইটা শুধু ওয়েট করে কখন ইয়া চলে আসবে, স্পার্ম কখন চলে আসবে। যখনই স্পার্ম এসে ভেতরে ঢুকে যায় তখনই বাকি একটা পোলার বডিও নষ্ট হয়ে যায়। তখন ওখানে শুধুমাত্র স্পার্ম আর মানে তোমার অভাম ছাড়া কেউ থাকে না, এবং তারা আলটিমেটলি ফর্ম করে কি তৈরি করে বলতো? জাইগোট তৈরি করে, এবং যেখান থেকে আলটিমেটলি আমাদেরটা আমরা, তুমি আর আমরা তৈরি হয়েছি। ঠিক আছে? ক্লিয়ার? মনে থাকবে। এইবার আসো নিষেক। এত কিছু হইলো, নিষেক না হলে হবে? চেষ্টাগুলো তো হবে না, নিষেক তো হতে হবে। নিষেক কোথায় হয় বলছিলাম আমি প্রথমে, মনে পড়ে কারো? ডিম্বক নালীর কোথায় হয়? অ্যাম্পুলাতে। কোথায় হয়? অ্যাম্পুলাতে। তাহলে নিষেকটা কি? এই যে একটা স্পার্ম ডিম্বাণু এসে কোথায় ওয়েট করে তাহলে আমার বলো তো? অ্যাম্পুলাতে। এখন বিষয়টা হচ্ছে এরকম ভাই, সবসময় কি অ্যাম্পুলাতেই নিষেক হবে? হ্যাঁ, নর্মাল নিষেকের জায়গায় অ্যাম্পুলা। নর্মাল নিষেকের জায়গায় কি? অ্যাম্পুলা। আমি তোমাকে বলছি যে নর্মালি অ্যাম্পুলাতে নিষেক না হয়ে পেটের মধ্যে যে অ্যাবডোমিনাল ক্যাভিটি আছে, ফাঁকা জায়গা, সেখানেও নিষেক হতে পারে। তবে সেটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে। একটু প্রেগনেন্সি, রাইট জায়গায় প্রেগনেন্সি হয়নি, তাহলে যে কোনো জায়গায় হতে পারে। বাট রাইট প্লেস কোনটা বলো তো? ডিম্বক নালীর অ্যাম্পুলা। ঠিক আছে? নিষেকটা পড়তে হবে এখান থেকে আমাদের সুন্দর করে। নিষেকের ডেফিনিশন, কতদিনের মধ্যে নিষেক হয় দেখো এখানে, এটুকু আমাদের ভালো করে পড়তে হবে। তোমাদের বইয়ে যদিও দেওয়া আছে, মনে হয় যে ডিম্বাণু কতক্ষণ থাকতে পারে বলো তো? হ্যাঁ হ্যাঁ, ডিম্বাণু এটা 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 নর্মালি আমরা ডাক্তাররা বলি যে 24 ঘন্টা। ওইটা হচ্ছে ভাই, ও হচ্ছে মানে নিষেক হওয়ার ক্ষমতা থাকে মেইনলি হচ্ছে ওর 24 ঘন্টা বা থেকে 36 ঘন্টা, এর বেশি না। ঠিক আছে? ও তো থাকতে পারে অনেকদিন, থাকে তো মেলা দিন। আলটিমেটলি মেনস্ট্রুয়েশনের সাথে যে আমাদের যে শেড আউটগুলো বের হয়ে যায়, ওখানে কিন্তু আলটিমেটলি ডিম্বাণুটাও থাকে। ওই যে ডিম্বাণুটা নিষিক্ত হয় নাই, সেটাও কিন্তু আলটিমেটলি থাকে। বাট ওর কি ক্ষমতা আছে কোনো? আর নাই। তো এগুলোও থাকে সবকিছু। ঠিক আছে? পরে চলে আসো। পরে দেখো, এখান থেকে আমাদের হচ্ছে নিষেকের প্রসেসগুলো, ধাপগুলো একটু রিডিং দিতে পারো, নট সো ইম্পর্টেন্ট, আর লিখে রাখতে পারো। একটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে হায়ালুরোনিডেজ এনজাইমটা পড়লাম না আমি একটু আগে, দেখো প্রথমেই লেখা আছে, দেখো শুক্রাণুর মাথায় যে অ্যাক্রোজোম থাকে, সেই অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেজ এনজাইম আসে, সেই হায়ালুরোনিডেজ এনজাইমের মাধ্যমে পরবর্তীতে কি হয় বলতো?
এইদিকে আছে, এইদিকেই আছে। হাইড্রোনিউক্লিয়েজ এনজাইমের মাধ্যমে পরবর্তীতে ইয়া হয়ে যায়, ঠিক আছে, এখানেই দেওয়া আছে। ওকে, পরে চলে আসো, দেখো এবার আসো নিষেকের তাৎপর্য। ভাই তাৎপর্যের গুরুত্ব কি বোঝাতে হবে তোমাদেরকে? এর গুরুত্ব কি অপরিসীম কি না? অপরিসীম, ক্লিয়ার। এরপর আছে ইমপ্ল্যান্টেশন। এখন শোনো, ইমপ্ল্যান্টেশনটা আলটিমেটলি কি? এ তো একটা নালিকার মধ্য দিয়ে বিয়ে শাদী তো যেখানে সেখানে করা যায়, ঘর তো বানা লাগবে নাকি, থাকা তো লাগবে বউ নিয়ে, কিছুটা হচ্ছে এই টাইপের। এবার নিষেক হইলো, কে হইলো? শুক্রাণু ডিম্বাণু মিলে নিষেক তো হলো। এবার এবার ইমপ্ল্যান্ট হতে হবে। কোথায় ইমপ্ল্যান্ট হবে বলতে পারবা কেউ? কোথায় ইমপ্ল্যান্ট হবে? এই দেখো খেয়াল করো, এই জরায়ু আমাদের কি জন্য রেডি হচ্ছিল এতক্ষণ? এই যে রেডি হচ্ছিল না এতদিন, দেখলা না? কথার কথা নিষেক হয়ে গেছে। এবার কি ঘটনা ঘটবে? জরায়ু কিন্তু সুন্দর করে রেডি হয়ে বসে আছে। জরায়ু কিসের মতো দেখতে? উল্টানো নাশপাতি আকৃতির মতো। কিছুটা ধরো আমি ধরে নিলাম এইরকম, ঠিক আছে? তো জরায়ুর ভিতরে কয়টা লেয়ার থেকে বলছিলাম? 3টা লেয়ার, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। গুড। এইবার দেখো কি ঘটনা ঘটবে। ওই যে যেখানে নিষেক হইছে, নিষেক হওয়ার পরে জাইগোটটা ভাগ হইতে 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 প্রথমে মরুলা হবে, তারপর ব্লাস্টুলা হবে। কি হবে বলতো? মরুলা এবং ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা থাকা অবস্থায় মেইনলি হচ্ছে কি হবে বলতো? এই জিনিসটা ওখান থেকে উঠে আসে জরায়ুর গাত্রে। জরায়ুর গাত্রে 3টে লেয়ার থাকে না? 1 2 3। এই 3টে লেয়ারের মধ্যে মাঝখানে লেয়ারে এসে প্রথিত হবে, মাঝখানে লেয়ারে এসে প্রথিত হবে। আচ্ছা চিন্তা করো তো, একটা বীজ মাটির উপরে ফেলাই দিলে কি উড়ে টুড়ে যাইতে পারে না? কিছু হতে পারে। এই জন্য আমরা কি দিই বলতো? একটু নিচে দিই, বীজটা যাতে ওখানে শক্ত থাকে। ঠিক তেমনই আমরা বলতো কি দিই, কোথায়? এই মায়োমেট্রিয়াম যে লেয়ারটা আছে, এই মায়োমেট্রিয়ামে আমরা হচ্ছে ওটাকে ইমপ্ল্যান্ট হয়, ওটা ইমপ্ল্যান্ট হয়ে যায়। ক্লিয়ার, বুঝতে পারছো? তারপরে এখান থেকে আলটিমেটলি অমরা তৈরি হবে বা প্লাসেন্টা তৈরি হবে, সেখান থেকে আলটিমেটলি বাচ্চাটা এখানে গ্রো করতে পারবে, ঠিক আছে? এবং তোমরা একটু ওখানেই মনে পড়ে দেখছো, জরায়ুটা নর্মালি শেপ অ্যান্ড সাইজ তো অনেক ছোট, কিন্তু ডিউরিং প্রেগন্যান্সি এই ছোট থাকে না বড় হয়? প্রায় 20 গুণ পর্যন্ত বড় হয়। কত গুণ বড় হয়? 20 গুণ। চিন্তা করতে পারতেছো? অনেক বেশি বড় হয়। এটা হচ্ছে ইমপ্ল্যান্ট। তোমাদের লাগবে কি? তোমাদের লাগবে হচ্ছে ইমপ্ল্যান্ট কত দিনের মধ্যে হয়? ইমপ্ল্যান্ট নরমালি 6 থেকে 9 দিনের মধ্যে হয়, বুঝতে পারছো? অর্থাৎ নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে ইমপ্ল্যান্টেশন হতে পারে। পুরো প্যারাটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পুরো প্যারাটুকু পড়ে ফেলবা, ঠিক আছে? এখানে ইমপ্ল্যান্টেশনের প্রথম যে প্যারাটুকু, সে পুরো প্যারাটুকু তোমাদের লাগবে। ওকে, এরপরে দেখো অমরা বা প্লাসেন্টা নিয়ে আমরা পড়বো। কি বলতো? অমরা বা প্লাসেন্টা, যেটাকে মানে গ্রামের ওদিকে ফুল নামে মনে হয় চিনে। আচ্ছা একটা কথা বলো তো, একটা সদ্য নতুন জন্ম নেওয়া ভ্রূণ, বাচ্চাও বলতেছি না কজ বাকি জিনিসপত্র তার হয়নি এখনো, বডি স্ট্রাকচারও ভালো মতো শো করতেছে না, এই জিনিস এই বাচ্চাটার তার তো পুষ্টির দরকার আছে, তাই না? আচ্ছা ওর দেহের ভিতরে অবভিয়াসলি যে কোনো বর্জ্য পদার্থ কিছু তৈরি হচ্ছে কি হচ্ছে না, এগুলো কি হবে? ও কি নিজে এগুলো কি ত্যাগ করতে পারে? পারে না। এই জন্য সৃষ্টি দেখো মহান, মানে মহান সৃষ্টি করতে কি করে দিয়েছেন? আলাদা একটা করে একটা সিস্টেম দাঁড় করাই দিয়েছেন, একটা যন্ত্র দাঁড় করাই দিয়েছেন, যেই যন্ত্রের মাধ্যমে মা যা খাবে যা করবে সব কিছু কার দেহে প্রবেশ করবে? বাচ্চার দেহে প্রবেশ করবে। সেম অ্যাজ বাচ্চার দেহে যত কিছু জিনিসপত্র তৈরি হবে, যা হবে সবকিছু হবে, সবগুলো কোথায় যাবে বলো তো? মায়ের দেহে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো কথার কথা? এটা ধরো বাচ্চা, এই একটা জিনিস আমরা এখানে বসাই দিছি, একটা যন্ত্র বসাই দিছি, আর এটা হচ্ছে মা। এই ঘটনা ঘটবে, তাহলে এটা হচ্ছে বলতো কি? বেবি, আর এটা হচ্ছে বলতো মা। এই হচ্ছে যন্ত্র, এই যন্ত্রটাকে বলে আমরা অমরা। এটা কি বলি বলতো? অমরা বা প্লাসেন্টা। ক্লিয়ার, মনে থাকবে? এখন দেখো তোমরা অনেকেই জেনে থাকবা, প্রেগনেন্সির সময় কি মাকে সবকিছুই খাইতে দেওয়া হয় না? ওষুধ সব দেওয়া হয় না? দেখবা সবচেয়ে কমন মেট্রোনিরাজল খাই না আমরা নর্মালি সময়, দেখবা প্রেগনেন্সির সময় মায়েদেরকে এটা দেওয়া হয় না। এছাড়া অনেক মেডিসিন দেখবা যেগুলো প্রেগনেন্সির সময় মাকে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কজ আলটিমেটলি এগুলোর যে এগুলো এগুলো যে মেটাবোলাইট, অর্থাৎ মেটাবলিজম হওয়ার পরে যে উচ্ছিষ্ট টক্সিক জিনিসগুলো থাকবে, আলটিমেটলি কার দেহে প্রবেশ করবে? বাচ্চাদের কোনা যাবে এবং তার তো ডিফেক্ট করতে পারে, ঠিক আছে না? এরকম অনেক জিনিস আমরা দেই যেগুলো যাতে পারে না। আবার দেখো প্রেগনেন্সির সময় আয়রন ট্যাবলেট দেওয়া হয়। কেন আয়রন ট্যাবলেট দেওয়া হয় বলো তো দেখি? মায়ের জন্য না বাচ্চার জন্য? আলটিমেটলি বাচ্চার জন্য, কজ মায়ের দেহে প্রথম দিকে যা ছিল তা ঠিক আছে, বাট ডিউরিং প্রেগন্যান্সি বাচ্চার নিউরাল টিউব, সোজা কথায় স্নায়ুতন্ত্র গঠন হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলিক অ্যাসিড, আর হচ্ছে কি বলতো? আয়রন। এটা লাগবে। এই জন্য আমরা মাকে দেই, মা খায়, সেইটা অমরার মাধ্যমে কার কাছে চলে যায়? বাচ্চার কাছে চলে যায়, ঠিক ঠিক। আর মা একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, এবার কি ঘটনা ঘটবে? সেটাও যাবে। এইটা মেশিন, এই ভালো মন্দর বাদ বিচার করবে না, যাই আসবে সব কাঁধে নিয়ে যাবে বাচ্চা। আর বাচ্চার দেহে বাচ্চার দেহে যত ধরনের তোমার অ্যাবনর্মাল জিনিসগুলো তৈরি হবে সবগুলো কাঁধে চলে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের অমরার কাজ। তাহলে অমরা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অমরাটা পড়বো এবং আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে নিষেকের 12 সপ্তাহ পরে অমরা তৈরি হয়। কত সপ্তাহ পরে অমরা তৈরি হয়?
ক্লিয়ার, দাগানো ওইটা। এবং তারপরে খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখো এটা সুন্দর একটা ছক দেওয়া আছে যে আলটিমেটলি মা থেকে ফিটাসে কোন কোন জিনিসগুলো যায় আর ফিটাস থেকে মায়ে কোন কোন জিনিসগুলো আসে, পাইছো এগুলো না? এই ছকটা খুবই 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 ইম্পর্টেন্ট। এবং আমরার কাজ আমরা তো পড়লামই একটু আগে, আমরার কাজটা বললামই কি কি করে বলো তো, রেচন, অনাক্রম্যতা, জীবন। আচ্ছা অনাক্রম্যতা কেন বলো তো? সদ্য ভূমিষ্ঠ একটা ভ্রূণ যে কিনা মায়ের পেটে, আচ্ছা এর ভেতরে কি রোগ প্রতিরোধ ক্ষমতা আছে? নাই। তাহলে কি করতে হবে? দেখো স্রষ্টার কি সৃষ্টি, মানে কি প্ল্যান, আমার মায়ের বডিতে তো আগে থেকে আমাদের অ্যান্টিবডি থাকে না, সেখান থেকে কিছু পরিমাণ তাকে দিতেছে যে ঠিক আছে এটা নিয়ে সেফ থাক। দেখতে পারছো? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এই আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে, এটা দেখে নাও। ওকে, আচ্ছা একটা সন্তান বাবা মার কাছে কতটা মানে আদরের বলো তো ছোটবেলায়? অনেক। হাত থেকে যাতে মাটিতে পড়ে না যায়, গায়ে যাতে কিছু না লাগে, কত কিছু দেয়। আর এই সন্তানটা আলটিমেটলি এর স্রষ্টাকে, স্বয়ং সৃষ্টিকর্তা, এবং তখন অনেক সেন্সিটিভ থাকে বিষয়টা। তা তিনি কি এমনিতেই ওই জিনিসটাকে দিয়ে দিয়েছেন পেটের মধ্যে? না, ওর গায়ে যাতে চুল পরিমাণ আঘাত না লাগে এই জন্য কত প্ল্যানিং করে উনি দিয়েছেন, 5টা লেয়ার দিয়ে আবৃত করে দিয়েছেন ওকে, ঠিক আছে, খুব সুন্দর করে লেয়ারে লেয়ারে ঘিরে 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 দিয়েছেন, ভেতরে ফ্লুইড দিয়েছেন যাতে যে হাঁটাচলা করে মা উঠে বসে এই করে সেই করে, যাতে ইভেন হালকা পাতলা পড়ে গেলেও যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় সেই মেকানিজম উনি সৃষ্টি করে দিয়েছেন। তাহলে বিভিন্ন ধরনের লেয়ার দিয়েছেন, তার মধ্যে প্রথম যে লেয়ারটা আমরা পড়বো সবচেয়ে ভেতরে একটা লেয়ার থাকে সেটার নাম কি বলতো? অ্যামনিয়ন।